মৌলি আর নয়নতারাকে পুলিশের হাতে তুলে দিয়ে ঈশানী যে বাণীর মা প্রমাণ করে দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ চারপাশে আগুন লেগে যায়। তখন তো এই কাণ্ড দেখে সবাই ঘাবড়ে যায়। এদিকে বাণী আর অনিরুদ্ধ ভাবতে থাকে যে আগুনটা লাগলো কি করে। তখন ঈশানী বলে, অনিরুদ্ধ, বাণী, তোমরা নড়াচড়া করো না। তখনই পিনাক্ষী বলে, কেউ তো আগুনটাকে থামানোর ব্যবস্থা করো। তখন তাপস বলে, এই তোমরা যেও না, আগুনটা থামানোর ব্যবস্থা করো, আগুনটা নিভাও। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, একদম আপনি ঘাবড়াবেন না। এর থেকে আরো বড় বড় লড়াই আমরা একসঙ্গে লড়েছি। তাই এটার প্রতিকার আমাদেরই করতে হবে। শত্রুরা যতই চেষ্টা করুক না কেন আমাদের দমাতে পারবে না। তখনই অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস, তুমি একদম চিন্তা করো না। তোমার বাবা মা তোমার বাবা মাকে কেউ কিচ্ছু করতে পারবে না, যতই কিছু করুক না কেন। তখন সেখানে সাথী চলে আসে আর এসে বলে, অনিরুদ্ধ, তোরা ঠিক আছিস তো? তারপরে বাণী কষ্ট করে গঙ্গার জলের সেই কলসিটা হাতে নিয়ে নেয়। তারপরে গঙ্গার জল আগুনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকে। আর তখন ওদের সাত পাকেও ওরা ঘুরতে থাকে। আর চারদিকের আগুনটা আস্তে আস্তে অনিরুদ্ধ আর বাণী নিভিয়ে ফেলে, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। ওইদিকে বিদ্যুৎ পুরো চমকে যায়, চমকে গিয়েই তাকিয়ে থাকে অবাক হয়ে। তারপরে দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ আগুনটা নিভিয়ে দিলেই ঈশানী বাণীর কাছে আসে আর এসেই একটা কাপড় দিয়ে বাণীর মাথাটা ঢেকে দেয়। তখন অনিরুদ্ধ বাণীকে সিঁদুরটা পরিয়ে বিয়েটা সম্পন্ন করে। এদিকে ঈশানীর সঙ্গে সঙ্গে বাণীর মুখটা ঢেকে দেয় সে কাপড়টা দিয়ে। ওইদিকে তানিয়া সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। মৌলি, নয়নতারা আর বিদ্যুৎ তিনজনেরই মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তারপরে অনিরুদ্ধ আর বাণী দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশানী বলে, আচ্ছা আগুনটা লাগলো কি করে? তখন বাণী বলে, আর কি করে, এখানে তো শত্রুর অভাব নেই, তাই না? তখন নয়নতারা ওদের দিকে তাকিয়ে বলে, আমার দিকে কি তাকাচ্ছ? শোনো, আমি না কিছু করিনি, এখানে সবকিছুতে আমার দোষ দেবে না। তখন বাণী বলে, শুনুন ঠাম্মি, আপনার দোষটা কেউই দেয়নি, কিন্তু আপনারা তো গায়ে লাগছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন ঈশানী বলে, বাণী, কোনো প্রমাণ ছাড়া কারো উপর দোষ দেওয়া একদম উচিত নয়। বিদ্যুৎ, মৌলিকে সিঁদুরটা পরিয়ে দাও। তখন বিদ্যুৎ বলে, থাক না, সিঁদুর পরার কি দরকার? তখনই মৌলি বলে, না, আমি সিঁদুরটা পরবো না। তখন পিনাক্ষী আর ঈশানী বলে, কেন সিঁদুর পরবি না? হ্যাঁ, তোদের তো বিয়ে আগেই হয়ে গেছে, তাহলে সিঁদুরটা পরিয়ে দিলে সমস্যা কি? তখন বিদ্যুৎ বলে, আচ্ছা আমার বেবি তো এমনিতেই সিঁদুর টিঁদুর পরে না, থাক না, আজকালকার মডার্ন মেয়ে কজনই বা সিঁদুর পরে। তখন ঈশানী প্রচন্ড রেগে যায় আর বলে, সিঁদুরটা পরাতে বলেছি, সিঁদুরটা পরাও, যাও। তখনই মৌলি আর বিদ্যুৎ বাধ্য হয়ে বসে পড়ে। তারপর যখনই বিদ্যুৎ মৌলিকে সিঁদুরটা পরাতে যাবে, ঠিক তখনই সেখানে কুয়াশা পৌঁছে যায়। আর কুয়াশা এসেই বিদ্যুতের হাত থেকে সিঁদুরটা ছুঁড়ে ফেলে দেয়। তখন তো বিদ্যুৎ মৌলি কুয়াশাকে দেখে ভয় পেয়ে যায়। তারপর বিদ্যুৎ বলে, কুয়াশা, তুমি এখানে? তখন কুয়াশা বলে, হ্যাঁ, এই বিয়ে কিছুতেই হতে পারে না। শোনো, তোমার একটা বউ থাকতে তুমি আরেকটা বিয়ে কি করে করছো? কি করে করতে পারো বলো তো? তখন এই কথা শুনে মৌলি আর বিদ্যুৎ দুজনেই ঘাবড়ে যায়। তারপর দেখা যাবে এই কথা শুনেই ঈশানী বলে ওঠে, আচ্ছা, তোমার সঙ্গে নাকি ও ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি এসব কি বলছো? তখন কুয়াশা বলে, না, ডিভোর্স হয়নি। আর মৌলি আর বিদ্যুতের বিয়েটা ছিল নকল। ওদের বিয়েটা না শুধুমাত্র নকল একটা ম্যারেজ ছিল, আমার সঙ্গে বিদ্যুতের কোনো ডিভোর্স হয়নি। তখন বিদ্যুৎ বলে, দেখো কুয়াশা, এটা তো এমনি এমনি ছিল, তুমি এরকম মনে করো না। তখন কুয়াশা বলে, এমনি এমনি ছিল তাই না? এমনি এমনি আবার বিয়ে হতে পারে নাকি? আমি থাকতে তুমি আরেকজনকে কি করে বিয়ে করতে পারো? তখন ঈশানী বলে, কি, আমি তো তোমাদের কথার কিছুই বুঝতে পারছি না। তখন শ্যামলী বিদ্যুতের সমস্ত চালাকি ধরে ফেলে। তখন কুয়াশা বলে, হ্যাঁ, ওদের বিয়েটা নকল ছিল, আর আমার সঙ্গে বিদ্যুতের কোনো রকম কোনো ডিভোর্স হয়নি। তখন দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে ঈশানী বলে, মৌলি, এসব কি? তুই কিনা শেষ পর্যন্ত আমাদেরকে মিথ্যে কথা বললি, আমি তো ভাবতেই পারছি না এইভাবে তুই মিথ্যেটা কি করে বললি। তখনই বাণী বলে, মা আপনি নিজেকে সামলান, আসলে কুয়াশা কুয়াশা টাকার জন্য এই সব কিছু করেছে, আমি জানি তো আজকে সব পর্দা ফাঁস হবে। তখন ঈশানী বলে, কেন, আমরা কি আরো কিছু জানি না? আরো কিছু কি জানা বাকি আছে আমাদের? মৌলি, আরো কি কি করেছো তুমি? তোমার জন্য আমার মাথাটা পুরো হেট হয়ে গেল। তোমার বাবা মা হিসেবে আমরা কি করিনি তোমার জন্য বলো তো? তোমার দাদু, আমি, তোমার বাবা তোমার জন্য সবকিছু করেছি, তারপরেও এতটা মিথ্যে আমাদের সঙ্গে কি করে করলে তুমি? এতটা খারাপ কেন করলে?
তোমার উপর কি এমন অন্যায় করেছি যে তুমি বিদ্যুৎকে এইভাবে বর্ষা যে এখানে নিয়ে আসলে? তখন বাণী বলে, মা আপনি শক্ত হন, আরো অনেক কিছু আপনাকে জানতে হবে। তখন ঈশানী বলে, মৌলি আর কি করেছো বলো, কি করেছো তুমি? তখন অনিরুদ্ধ বলে, এই মৌলি আর বিদ্যুৎ মিলে অনেক কিছু করেছে, যার সব কিছুর প্রমাণ আমার কাছে রয়েছে, আমার কাছে। আর এই ঠাম্মিও না অনেক কিছু করেছে। তখনই এই কথা শুনে ঠাম্মিও ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, আজকে সব পর্দা ফাঁস হবে। এই বলে মোবাইলটা ধরলেই তখনই বিদ্যুৎ বলে, বাণী মোবাইলটা সরা। ঠিক তখনই তানিয়া এসে বলে, ভালো রাক্ষস, তুমি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে না, তুমি আমার মায়ের কাছ থেকে দূরে যাও। তখন দাদু বলে, বিদ্যুৎ তুমি এখান থেকে সরে যাও। তখন বাণী বলে, বিদ্যুৎ কি ভেবেছো যে আজকে তোমার মুখোশ কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না? তোমার মুখোশটা আমি সবার সামনে খুলেই ছাড়বো। স্বীকার করো, সবটা স্বীকার করো তুমি, না হলে তোমার খবর আছে। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি। দাদু বিশ্বাস করুন, আমি আমার মেয়ের জন্য, আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি। আমার মেয়েকে ছাড়া আমি একদম থাকতে পারবো না। তার জন্যই আমার মেয়ের কাছে থাকার জন্যই আমি এই কাজটা করেছিলাম। তখনই নয়নতারা বলে, দেখেছো এসবের মধ্যে না আমার কোনো দোষ নেই। তখন বিদ্যুৎ বলে, না এই সব কিছু আমি গ্র্যান্ড মামির সঙ্গে পরামর্শ করে আমি আর মৌলি এই কাজটা করেছি। তখন তো নয়নতারা পুরো ফেঁসে যায় সবার সামনে, আর হাঁ করে তাকিয়ে থাকে। তখন পিনাক্ষী সহ সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দাদু বলে, নয়ন তুমি কিনা শেষ পর্যন্ত এই সব কিছুর সঙ্গে জড়িত? তখন নয়নতারা বলে, আচ্ছা বিদ্যুৎ, তুমি নিজে ফেঁসেছো, তাহলে আমাকে মিষ্টি করে এরকম ভাবে ভাসিয়ে দিচ্ছ কেন? বিশ্বাস করো আমি এসবের কিছু জানতাম না। তখনই সাথী বলে, মাসিমা আপনি, ছি, আমি তো ভাবতেই পাচ্ছি না। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ আমি আমার মেয়েকে ছাড়া একটুও থাকতে পারবো না। তখন দাদু বলে, বিদ্যুৎ তুমি এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার এত বড় সাহস, তুমি কিনা আমাদেরকে এইভাবে ঠকালে। তখন বিদ্যুৎ বলে, না না দাদু, আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না, কুকুরের মতো না হয় আমাকে এই বাড়িতে রেখে দেবেন, এক কোনায় আমি থেকে যাব, আমাকে ছুঁড়ে খাবার দেবেন, আমি সেভাবেই খাবো, প্লিজ আমার সঙ্গে এরকম করবেন না। তখনই তানিয়া বলে, তোমরা ভালো রাক্ষসের সঙ্গে এরকম করো না, ভালো রাক্ষস তো এখন ভালো হয়ে গেছে, তোমরা প্লিজ এরকম করো না। ওইদিকে ঈশানী তাকিয়ে থাকে মৌলির দিকে আর বলে, মৌলি আমি ভাবতে পারছি না যে তুমি এসব করতে পারো। আর কুয়াশা, তুমি বা রাজি হলে কেন ওদের প্ল্যানে? তখন কুয়াশা কি বলবে বুঝতে পারে না। তখন বাণী বলে, সে উত্তরটা না কুয়াশা দিতে পারবে না, আমি দিচ্ছি। টাকার জন্য কুয়াশা এই কাজগুলো করেছে, এই যে টাকা নিয়েছে আর নিজের বরকে আরেকজনের স্বামী হিসেবে সাজিয়ে দিয়েছে, আবার এই যে প্রশ্নপত্র ফাঁস সবকিছু। তখন ঈশানী বলে, ছি ছি মৌলি, তোমার জন্য না আমার মাথাটা পুরো হেট হয়ে গেল। তুমি যে আমার মেয়ে সেটা ভাবতেও না আমার ঘেন্না করছে। তুমি আমার মেয়ে কোনোদিনও হতে পারো না। তোমাকে আমি কি দেইনি বলো তো? তখন পিনাক্ষী বলে, ছি ছি মৌলি, এরকম একটা কাজ করতে পারলে? তুমি তো সবার মাথাটাই হেট করে দিলে। তুমি এরকম কাজ করতে পারো? আমি জানি এখানে অনেক বড় গন্ডগোল পাকিয়েছো তুমি, তাই তো? তখন অনিরুদ্ধ বাণী সবাইকে সবটা খুলে বলে। ওইদিকে অনিরুদ্ধ বলে, আমারও কিছু বলার আছে। তখনই অনিরুদ্ধ সবটা বলে যে কুয়াশাকে কিভাবে কতক্ষণের জন্য থানা থেকে ছাড়িয়ে এনেছিল। তখন তাপস বলে, আমি যতদূর দেখছি এখানে তো আমার ছেলে আর আমার বউয়ের লাইফ রিস্ক রয়েছে। তখন পিনাক্ষী বলে, দাঁড়াও, এই যে বিদ্যুৎ আর ছোট মাকে আমি ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলতে দেখেছি, তোমাদের সেই ইলেকট্রিশিয়ানের সঙ্গে কি কথা ছিল বলো তো, বলো। তখন তো ছোট মা আর বিদ্যুৎ পুরো ফেঁসে যায়। তখন দাদু বলে, আমি তো ভাবতেই পাচ্ছি না আমার বাড়িতে এরকম ছোট ছোট ক্রিমিনাল গুলো ঘুরে বেড়াচ্ছে, আমি তো ভাবতেই পাচ্ছি না। তখনই পুলিশ অফিসার চলে আসে আর এসেই বলে, আমরা একটা ক্লু পেয়েছি, তানিয়াকে যে ওষুধটা খাওয়ানো হয়েছে সেই ওষুধের বোতলে আমরা নয়নতারা রায়ের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। তখন তো নয়নতারা পুরো ফেঁসে যায় আর বলে, কি বলছেন আপনি? তখনই বাণী বলে, হ্যাঁ আমরা ঠাম্মির হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য ঠাম্মির গ্লাসটা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের জন্য পাঠিয়েছিলাম, সেখান থেকেই এটা মিলে গেছে। ঠাম্মি যে আমার মেয়েকে এই ওষুধটা খাইয়েছিল সেটা এবার ধরা পড়ে গেছে। তখন তো এই কথা শুনে নয়নতারা ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, এবার তো ঠাম্মিকে জেলে যেতে হবে, ঠাম্মি এতদিন ধরে অনেক অন্যায় করেছে এই সব কিছুর সঙ্গে, শুধু বিদ্যুৎ আর মৌলি নয়, এই ঠাম্মিও জড়িত, সবকিছুর সঙ্গে ঠাম্মি ছিল। তখনই ঠাম্মি বলে, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এসব কিচ্ছু জানি না, আমাকে কেন ফাঁসাচ্ছ? আমাকে, আমি এসব করতে পারি তোমাদের মনে হয়? তখন নকুল বলে, মা তুমি সবকিছু করতে পারো, আমি জানি তোমার দ্বারা অসম্ভব আর কিচ্ছু হতে পারে না। তখন দাদু বলে, ছি ছি নয়নতারা, আমি তো ভাবতেই পারছি না যে তুমি এসব করতে পারো।
তখন পুলিশ অফিসার বলে, মিসেস রয়, আপনি আপনার লয়ার নিয়ে কালকে আমাদের সঙ্গে থানায় দেখা করবেন। তখন ঠাম্মি বলে, আমাকে এইভাবে ফাঁসিয়ে দিল, আমাকে? তখন সাথী বলে, ছি ছি মাসিমা, আপনি আমাকে এভাবে ফাঁসিয়ে দিলেন? তখনই বাণী অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরতে থাকে, শ্বাস নিতে পারে না। তখন অনিরুদ্ধ বলে, বাণী কি হলো, কি হলো বাণী? ওইদিকে মৌলি ঈশানীকে বলে, মামা আমাকে ক্ষমা করে দাও। তখন ঈশানী মৌলিকে রেখেই বাণীর কাছে চলে আসে। তখন বাণী মা মা করে ডাকলেই ঈশানী বলে, এই তো মা, আমি এখানে, আমি এখানে মা। তখন মৌলি পিনাক্ষীকে ধরতে গেলেও পিনাক্ষীও মৌলিকে সরিয়ে দেয়। ওইদিকে ঈশানী বাণীকে জড়িয়ে ধরে রাখে আর বলে, আমি তোমার কাছে আছি মা, তারপর দেখা যাবে। বাণী আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। এদিকে বাণী কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না। তখন সাথী বলে, বাণী, তোমাকে আমি কতবার বলেছি বলো তো, যে নিজের যত্ন নেবে, নিজের খেয়াল রাখবে। তোমার ভিতরে আরেকটা প্রাণও রয়েছে, সেটা তো তোমাকে মনে রাখতে হবে, তাই না? আজকে তো অনেক ধকল গেল। তখন অনিরুদ্ধ বলে, বাণী কেমন লাগছে এখন, জলটা খাও। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, শরীরটা একদম ভালো লাগছে না, কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি না। ওইদিকে তখনই বিদ্যুৎ ইশারায় তানিয়াকে ডাকে। তখন তানিয়া দৌড়ে যায় বিদ্যুতের কাছে। তারপরে বিদ্যুৎ বলে, তানিয়া, তোমার মা একদম সুস্থ হয়ে যাবে, একটা কাজ করবে তুমি? তখন তানিয়া বলে, কি? তখন বিদ্যুৎ কিছু একটা শিখিয়ে দেয়। তখন তানিয়া বলে, তাহলে তুমি যাও না, আমার মাকে সুস্থ করে দাও। তখন বিদ্যুৎ বলে, আমি আর কি করে যাব বলো, আমাকে তো সবাই ভুল বুঝবে। তারপরে বিদ্যুৎ তানিয়াকে পাঠিয়ে দিয়ে খুব খুশি হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে তানিয়া এক জগ বরফ নিয়ে আসার বলে, আমার মা আর ভাই একদম সুস্থ হয়ে যাবে। এই বলেই বাণীর মাথায় বরফ ঢেলে দেয়। তখন তো এই কাণ্ড দেখে বিদ্যুৎ খুশি হয়ে যায়। তারপর তানিয়া বলে, এবার আমার মা আর ভাইয়ের আর কোনো কষ্ট থাকবে না। তখন তো অনিরুদ্ধ অবাক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকে আর প্রচন্ড রেগে যায় সাথী আর বলে, তুমি এটা কি করলে তানিয়া, তুমি এটা কেন করলে বলো? এখন যদি বাণী অসুস্থ হয়ে যেত তাহলে কি হতো? তখন তানিয়া কাঁদতে থাকে আর বলে, আমি কি করেছি, আমি তো ভালোই করেছি। তখন বাণী বলে, মাসিমা, মামকে ছাড়ুন, আপনি এরকম করবেন না। তখন সাথী বলে, না, আমার বংশধরের আমি কোনো রকম কোনো ক্ষতি হতে দিতে পারি না। তানিয়া, তুমি এটা কি করলে বলো, কেন করলে? তখনই তানিয়াকে অনেক জোরে জোরে ধমকাতে থাকে সাথী। যে কাণ্ড দেখে তানিয়া কান্নায় ভেঙে পড়ে। তখন অন্তরা বলে, মিষ্টিমা, মাথাটা ঠান্ডা করুন, ওর কি দোষ, ও কি কিছু জানে? তখনই সাথী নিজের ভুলটা বুঝতে পারে আর বলে, এমা, আমি বাচ্চাটার উপরে এভাবে রেগে গেলাম। তখন তানিয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। ওদিকে বাণী সহ সবাই ডাক দিলেও তানিয়া কিছুতেই শোনে না। তারপর দেখা যাবে তানিয়া বিদ্যুতের কাছে আর বলে, আমি এমন কি করেছি বলতো, আমার উপর এরকম ভাবে সবাই রেগে গেল? তখন বিদ্যুৎ বলে, আসলে তানিয়া, তোমাকে না ওরা আর এখন ভালোবাসে না, তোমাকে এই তোমার আসল বাবা ভালোবাসে। তখনই সেখানে বাণী চলে আসে আর এসে বলে, বিদ্যুৎ, একদম আমার মেয়ের কানে বিষ ঢালার চেষ্টা করবে না, আর আমার মেয়ের আশেপাশেও আসবে না, বুঝতে পেরেছো? তোমাকে আমি কতবার বলেছি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। তখন অনিরুদ্ধ বলে, তোমার সাহস হয় কি করে আমার মেয়ের কাছে আসার? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? শোনো, তোমার কোনো ষড়যন্ত্রই না কাজে দেবে না। তুমি শুধু শুধু আমার মেয়েটাকে আমার কাছ থেকে সরানোর চেষ্টা করছো, কিন্তু পারবে না, পারবে না তুমি। তখন বাণী বলে, শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার মেয়েকে আমার কাছ থেকে তুমি দূরে সরাতে পারবে না বিদ্যুৎ। তোমার কোনো রকম কোনো পরিকল্পনা সফল হবে না। তখন বিদ্যুৎ বলে, আমি কি করেছি, আমি তোর আসল বাবা, আমার তো আমার মেয়ের জন্য কষ্ট হয় নাকি? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।